হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 4 তাপের ঘটনা সমূহ যে চ্যাপ্টারটা আছে ক্লাস 10 এর, সেখানে আর কি করছি, তাপীয় প্রসারণ, দৈনন্দিন ঘটনা সমূহ, তাপ সম্পর্কীয়, ঠিক আছে, দ্বিধাতব পাক, আর কি কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আর কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। এই তিনটে জিনিস সম্বন্ধে জানবো, এদের অ্যাব্রিভিয়েশন জানবো, এবং পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো কিন্তু একটু কনসেপচুয়াল কিছু কিছু কোয়েশ্চেন আসে। তাহলে দেরি না করে চলো সরাসরি যাই ক্লাসে। তাহলে তাপের ঘটনা সমূহ এই চ্যাপ্টারটা আছে কি মেইনলি এইটা তাপ তো আমরা ক্লাস 8 থেকেই পড়ে আসছি অলরেডি, তাই না? তা এখানে তাপে নতুন কি আছে আছে এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে এইটাকে বুঝবো, ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে সম্বন্ধে জানবো। তার আগে সবার প্রথমে বলো দেখি যে প্রথম যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে তাপীয় প্রসারণ। কি জানবো? তাপীয় প্রসারণ ফার্স্ট এটা, ঠিক আছে। তাহলে তাপীয় প্রসারণ কি জিনিস, কি হয় তাপীয় প্রসারণ? দেখো যে বেশিরভাগ জিনিসই যেগুলো তাপের সুপরিবাহী, যে সমস্ত বস্তু তাপের সুপরিবাহী, তাদেরকে হিট দিলে বা তাপ দিলে তাদের আয়তনটা বৃদ্ধি পায়, হতে পারে দৈর্ঘ্য বৃদ্ধি পেতে পারে, যা ইচ্ছা, বাট বৃদ্ধি পায়, ঠিক আছে। তো তাপ দিলে এই ঘটনাটা ঘটে, তাপের ক্যারেক্টারিস্টিক্স এটা, ঠিক আছে। তাপের ক্যারেক্টারিস্টিক বলা ভুল, ওই তাপ দেওয়ার ফলে পদার্থটা এরকম ভাবে বিহেভ করে। তুমি ধরো লোহাতে তাপ দিলে, ঠিক আছে, তুমি লোহাতে তাপ দিলে, বা ধরো পিতলে তাপ দিলে, ঠিক আছে, তো কি হয় যদি তাপ দিয়ে হিট হয় তাহলে এরা কিছুটা বৃদ্ধি পায়, হয়তো আমরা চোখে দেখতে পাই না, বাট মেজার করলে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো এই জিনিসটাকে, ঠিক আছে। নেক্সট আরো এক্সাম্পল দেবো, সেটাতে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইগুলো তাপ দিলে কি হয়, এইগুলোর দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, আয়তনেরও বৃদ্ধি ঘটে। তুমি যদি সবচেয়ে বেশি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে কি হয়, তুমি তাপ দেবে, গ্যাসের আয়তন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, মানে গ্যাসের মধ্যে যে কণাগুলো আছে তাদের মধ্যে দূরত্ব তারা কি করে আরো চারিদিকে সরে যায়, যে চেষ্টা করে, তারা আরো চারিদিকে আরো বেড়ে যায়। এটা কি হলে তাপ দিলে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। তা শুধুমাত্র যে আয়তন প্রসারণ দেখতে পাবো সেটা নয়, দৈর্ঘ্য প্রসারণ দেখতে পাবো, ক্ষেত্রফলের প্রসারণ দেখতে পাবো, সব দিক থেকেই দেখা যায়, কিন্তু ডিপেন্ড করে কার ক্ষেত্রে দেখছি তার উপর, ঠিক আছে। তাহলে এই অ্যাকচুয়ালি তাপীয় প্রসারণ। এবার দৈনন্দিন আমরা প্রাত্যহিক জীবনে কি কি দেখতে পাই? প্রাত্যহিক জীবনে দৈনন্দিন আমরা কি কি দেখতে পাই, আমরা কিছু এক্সাম্পল দিয়ে নিই, মানে জেনে নিই। ধরো অনেক সময় দেখতে পাবে বোতল একটা, ধরো এর মাথায় এরকম প্যাচের ক্যাপ গুলো আছে, ঠিক আছে। তাহলে এই যে ক্যাপটা অনেক সময় লক হয়ে যায়, চেপেও খোলা যায় না। তখন আমরা কি করি, এই জায়গাটায় কিছু পরিমাণ তাপ দিই বা হিট দিই, তাতে দেখতে পাই তাহলে এই তাপটা সহজেই, মানে তাপ বলছি, ঢাকনাটা সহজেই খুলে গেল। সাধারণভাবে কখন হবে, এইগুলো যখন ধাতব হবে তখনই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা আমরা করে থাকি। প্লাস্টিকের হলে হিটটা দিই না, কারণ গলে যেতে পারে, অনেক কিছু হতে পারে। অ্যাকচুয়ালি ধাতব হলে আমরা এইটাকে করার চেষ্টা করি বা এটা করে থাকি যখন প্রচন্ড ভাবে টাইটলি আটকে যায়। তো দেখো ধাতব দিলে কি হবে, এটা তো ধরো মেটাল বডি বা ধাতব বডি, তাহলে এখানে যখন আমরা হিট দেব আমরা, তখন কি হয়, এ কিছুটা বেড়ে যায়। ধরো আমি বললাম যদি এরকম থাকবে ঢাকনাটা, তার পরিবর্তে একটু বেড়ে যাবে, একটু বড় হয়ে যাবে। বড় হলে কি হবে, এর মুখের তো পেঁচ আগে একদম টাইটলি ছিল, এখন একটু দূরে হয়ে যাবে, একটু লুজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি আমরা ইজিলি খুলে ফেলতে পারবো,
বোঝা গেল? এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করি। ছোটবেলা থেকে আর একটা এক্সাম্পল পড়ে এসছো, গরুর গাড়ির চাকায় বের পড়ানো। জিনিসটা কেমন হয়? ধরো আমরা ধরলাম এইটা একটা গরুর গাড়ির চাকা, যার রেডিয়াস যা ইচ্ছা ধরলে, আমি ধরলাম ধরো 15, 30, 30, 35, 35, 45, 50 সেন্টিমিটার ধরে নিলাম। ঠিক আছে, 50 সেন্টিমিটারটা ছোট হয়ে যাচ্ছে নাকি? 1, 2, 3, 75 সেন্টিমিটার ধরে নিলাম। ঠিক আছে, 75 সেন্টিমিটার ধরে নিলাম। এবার কি করব, আমরা ধরো লোহার বের পড়াতে চাইছি। বেরটা, যে বের, এটা হচ্ছে বের আর এটা হচ্ছে চাকা, এটা হচ্ছে চাকা, এটা হচ্ছে লোহার বের। ঠিক আছে, এইটা কত নেব আমরা, এর যে রেডিয়াস বা ব্যাসার্ধটা নেব সেটা ধরো 74.5 সেন্টিমিটার নিলাম, একটু ছোট নিলাম, বা আরেকটুখানি আরো ছোট করে দিই, 7.5 করেছি, 74.75 সেন্টিমিটার নিলাম। এবার এই যে নিলাম, তাহলে আমরা কি করব, আমরা যে এইটাকে তো পড়াতে পারবো না, কারণ এইটা তো ফুলফিল করতে পারবে না, কারণ 74.75, এটাই আছে 75, তাহলে ফুলফিল করতে পারবে না। তাহলে কি করব, আমরা এটাকে হিট দেব। তাহলে এটাকে আমরা কি দেব, এটাকে আমরা হিট বা তাপ দেব। ঠিক আছে, তাপ দেওয়ার ফলে কি হবে, আমি ধরো এগুলো কিন্তু এই প্রত্যেকটাই কিন্তু অ্যাজাম্পশনের ভ্যালু, ঠিক আছে, পার্টিকুলার কারোর ভ্যালু নয় কিন্তু। ঠিক আছে, এটা আমরা তোমাদের বোঝানোর জন্য করছি। তাহলে এই ধরো এটা বেড়ে হয়ে গেল 75.15 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে কি করব, এইটা তাহলে খুব সহজেই এর উপর বসে যাবে। এবার যখন এ ঠান্ডা হবে, এই যখন ঠান্ডা হবে, এই যখন ঠান্ডা হতে যাবে, তখন কি হবে, এটা ছোট হতে থাকবে। হিট দিলে যেমন বাড়বে, ঠান্ডা হলে তো আবার সেটা কমেও যাবে, তাই নয় কি? তাহলে ঠান্ডা হলে যখন কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, এর উপর চেপে বসতে থাকতে চাইছে, মানে এ আবার 74.75 আসতে চাইছে। কিন্তু এখানে এর উপর তো 75-এ পড়ে আছে, এর উপরে কিসে পড়ে আছে, 75-এ পড়ে আছে। তাহলে এর উপরে চেপে বসে থাকবে, তাহলে আর খোলার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আর একটা এক্সাম্পল পেলাম, তাহলে কি, গরুর গাড়ির চাকা, গরুর গাড়ির চাকা, আর একটা এক্সাম্পল পেলাম। ঠিক আছে, আচ্ছা, আর একটা দেখতে পাবে, ধরো এটা কাঁচের পাত্র। ঠিক আছে, তাহলে কাঁচের পাত্রেতে গরম জল ঢালা হলো। এখানে কি করা হলো, গরম জল ঢালা হলো। ঠিক আছে, গরম জল ঢালা হলে অনেক সময় কি হয়, যে ফেটে যায়, কাঁচের বোতলটা বা বয়ামটা যাই বলো, সেটা ফেটে যায়। এবার প্রশ্ন হচ্ছে কেন ফেটে যায়? ফেটে যাওয়ার কারণ হচ্ছে, সবার প্রথম হচ্ছে, এইটা যদি কাঁচের হয়, এটা যদি কাঁচের হয়, তাহলে কাঁচ কেমন হয়, কাঁচ হয় কুপরিবাহী পদার্থ। কুপরিবাহী পদার্থ কার, তাপ এবং তড়িৎ দুটোই তড়িৎ দরকার নেই এখন, কাঁচের তাপের কুপরিবাহী পদার্থ। ঠিক আছে, তাহলে এবার আমার তাহলে কি হবে, এখানে আমি গরম জল দিলাম, তাহলে এই যে কাঁচ, তো ভেতরের মেটেরিয়ালটা কাঁচ আছে, মানে পুরোটাই কাঁচ আছে, তাহলে এই যে কাঁচটা, এ তো কিছু পরিমাণ, মানে যখন তাপ নেবে তখন কি হবে, এ তো এর প্রসারণ ঘটবে, স্বাভাবিক কথা, এর প্রসারণ ঘটবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এইটা আমাদের বাইরে যেতে পারছে না। এটা কি করছে, আমাদের হিটটা বাইরে যেতে পারছে না। তাহলে কি করছে, বাইরের যে জায়গাটা আছে, এর বাইরে যেটা আছে, সেইটা তো হিট পাচ্ছে না, সেটা বাড়তে পারছে না, কিন্তু ভেতরের পোর্শনটা বেড়ে যাচ্ছে, ভেতরের পোর্শনটা বেড়ে যাচ্ছে, বাইরের পোর্শনটা বাড়তে পারছে না। তাহলে কি হবে, বাইরে স্ট্যাটিক আছে, ভেতরটাকে বাড়ার চেষ্টা করছে, তাহলে কি হবে, পটাশ করে ফেটে যাবে। এবং প্রচন্ড, মানে এই ঘটনাটা প্রচুর ঘটে। ঠিক আছে, আগেকার দিনে যখন মানে যে হটপট গুলো আমরা ব্যবহার করতাম, এখন তো থার্মোফ্লাক্স অনেক কিছু চলে এসছে, মানে এখন যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, সম্পূর্ণ আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, স্টিল দিয়ে তৈরি করে দেয়, এখন ঠান্ডাও থাকে গরমও থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটু যদি পিছনের দিকে 10 বছর 15 বছর আগে চলে যাই, তখন যে মেটেরিয়াল গুলো ব্যবহার হতো, তখন কিন্তু প্রচুর সময় দেখা গেছে যে ফেটে গেছে এরকম ভাবে।
ঠিক আছে, বোঝা গেল তাহলে কথাটা। আর একটা এক্সাম্পল আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রেল লাইন। ছোটবেলা থেকে দেখে আসছো রেল লাইনের ফাঁক। রেল লাইনের ফাঁক মানে কি, তার সাধারণভাবে তোমরা দেখবে খেয়াল করে, তোমরা যদি রেল প্লেট দিয়ে যাও, এইরকম প্লেট আছে, ঠিক আছে, এই দুটো প্লেটের মধ্যে এরকম গ্যাপ থাকে। দুটো প্লেটের মধ্যে মানে এর উপর দিয়ে রেলের মানে চাকাগুলো যাবে, ঠিক আছে, এর উপর দিয়ে রেলের চাকাগুলো যাবে, তো এরকম গ্যাপ থাকে। তো এই যে গ্যাপের কারণ কি, দেখো যখন চাকা যাচ্ছে, কত ভারী ওয়েটের একটা ট্রেন যাচ্ছে, সেখানে প্রচুর প্যাসেঞ্জার আছে বা গুডস আছে, যাই বলো না কেন, যখন চলছে লাইনের উপর দিয়ে, তখন তো প্রচন্ড ভাবে ঘর্ষণ বল তৈরি হচ্ছে। আর ঘর্ষণ বল তৈরি হওয়া মানে কি, ঘর্ষণ বল তৈরি হওয়া মানে হচ্ছে এখানে হিট জেনারেট হচ্ছে। আর হিট জেনারেট হলে কি হচ্ছে, ঠান্ডা মাথায় ভেবে দেখো, যদি হিট জেনারেট হয় তাহলে কি হবে, তাহলে এটা কি করবে, এটা লোহা বা ইস্পাতের তৈরি, এর তো একটা তাপের প্রসারণ গুণাঙ্ক আছে, মানে বাড়বে, হিট দিলে বাড়বে। হিট দিলে যদি বেড়ে যায় তাহলে কি হবে, ভালো করে দেখো, এই জায়গাটায় বাড়বে, এই জায়গাটায় বাড়বে, এই জায়গাটায় বাড়বে। মানে যদি যদি এই গ্যাপটা আমি না দিতাম তাহলে কি হতো, ও বাড়তো কিন্তু স্ট্যাটিক করে ধরে রেখে দিয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু বেঁকে যেত লাইনটা, এইরকম ঘটনা হতো। বাড়তে চাইছে কিন্তু বাড়তে পারছে না, তাহলে এখানে তো ফাটবে, চিরে হয়তো ফাটল দেখা যেত, বাট অ্যাকচুয়ালি বেন্ড হয়ে যেত। তাই জন্য এইটা গ্যাপটা রাখা হয়েছে। আর গ্যাপটা রাখলে কি হবে, ও বাড়ুক না, কোনো সমস্যা নেই, ও বাড়লে ওই জন্য গ্যাপ রাখা হয়েছে। আর বাড়ে খুবই সামান্য পরিমাণ বাড়ে, খুব সামান্য পরিমাণ। আচ্ছা, এই ঘটনা কিন্তু শুধু রেল লাইন চলার ফলে না, গ্রীষ্মকালেও ঘটনাটা ঘটে। গ্রীষ্মকালে যখন প্রচন্ড হিট হয় তো কিছুটা এক্সপ্যান্ড করে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিন্তু সারা ভারতবর্ষের লাইন জুড়ে আমরা কিন্তু মোটামুটি এই ঘটনা দেখতে পাই, মিটার গেজের লাইনে আমরা এই ঘটনা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের দৈনন্দিন যে ব্যবহার আমরা যেগুলো করি তার কয়েকটা এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট দেখি। এবার দেখো একটা কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত কি এই বস্তু? দ্বিধাতব পাত মানে ধরো এই দিকের পোর্শনটা একটা ধাতু দিয়ে তৈরি, আর এই দিকের পোর্শনটা আরেকটা ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে। আমি ধরো এই দিকেরটা একটু আলাদা করে দিই, ঠিক আছে। এই পোর্শনটা আমি বললাম পিতল দিয়ে তৈরি, ঠিক আছে। এই পোর্শনটা আমি বললাম লোহা দিয়ে তৈরি, ঠিক আছে। আর এখানে কি করা হয়েছে, রিভেট করে দেওয়া হয়েছে। রিভেট মানে কি, দুটোকে জয়েন্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, দুটোকে জয়েন্ট করে দেওয়া হয়েছে, ওকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে দুটোকে এবার আমরা একসঙ্গে কি দিলাম, হিট দিলাম। আমরা কি দিলাম, এই দ্বিধাতব যে পাতটা আছে সেটাকে আমরা হিট দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে? অ্যাকচুয়ালি যেটা দেখা যাবে সেটা আগে বলি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হবে, এই যে পোর্শনটা, এটা কি পোর্শন ছিল, এটা পিতলের পোর্শন ছিল, তাই তো। এটা কিসের পোর্শন ছিল, এটা পিতল ছিল, এটা লোহা ছিল। হিট দিলে পর্যাপ্ত পরিমাণে হিট দিলে এরকম বেন্ড হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এরকম বেন্ড এদিকে কেন হবে, কেন পিতলের দিকে হবে না? আমরা দেখেছি বা আমরা পরীক্ষা করে দেখেছি যে যদি আমরা পিতল আর লোহার মধ্যে হিট দিই তাহলে পিতলের ক্ষেত্রে তাপের প্রসারণ যে গুণাঙ্কটা হয় সেটা বেশি হয়, ঠিক আছে। মানে দৈর্ঘ্যের প্রসারণ যে গুণাঙ্কটা হয় সেটা পিতলের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে। তাহলে দেখো এবার ব্যাপারটা, পিতলটা যত তাড়াতাড়ি বাড়বে লোহা তত তাড়াতাড়ি বাড়তে পারছে না, কারণ লোহার প্রসারণ গুণাঙ্কটা বেশি, এই লোহার প্রসারণ গুণাঙ্কটা কম।
পিতলের থেকে পিতলের বেশি লোহার কম। তাহলে কি হচ্ছে, এ বাড়ার চেষ্টা করছে, এ খুব কম বাড়ছে, বা তখন যখন এ বাড়তে শুরু করে তখন তো এ বাড়ছেই না, সেই সময় কি এ তো বাড়ছে, তাহলে কি হবে, তাহলে এ বাড়ার, এ তো রিলেট করা, এ তো আর এমন ব্যাপার না এই পার্টটা পোর্শনটা বেরিয়ে যাবে এই পোর্শনটা বেরিয়ে এরকম হবে না, রিলেট করা আছে বলে এটা কি হচ্ছে, এই যে এই পোর্শনটা এ বেন্ড হয়ে যাচ্ছে, বেন্ড হয়ে এই দিকে চলে আসছে, আর লোহাটা বিধাও পাত, লোহাটা ওর সঙ্গে বেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে, এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা কনসেপ্ট পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল। আর পিতলটা কিন্তু লোহার থেকে বেশি প্রসারিত হয় বলে কিন্তু এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, এইবার তিনটে জিনিস আমরা মেনলি জানবো, সেটা হচ্ছে যে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক কি কত রকমের হয়, তরল পদার্থের আর গ্যাসীয় পদার্থের। প্রথমে আগে জানবো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কটা কেমন ভাবে কনসেপ্টে আসছে। কার কথা বললাম, কঠিন পদার্থ, তাই তো। কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের কি বললাম, রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক কি হবে, দেখো অ্যাকচুয়ালি কি হয়, ধরো আমি বললাম যে কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি সেলসিয়াস বা প্রতি একক ডিগ্রি সেলসিয়াস, আমি সেলসিয়াসই বলছি, বা প্রতি একক ডিগ্রি সেলসিয়াস বলা উচিত না কারণ সংজ্ঞা বলছি তো, তাহলে প্রতি 1 ডিগ্রি রৈখিক বর্ধনের জন্য বা দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় বা প্রসারণ হয়, তাকে ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে কি বললাম, কোনো কঠিন পদার্থের প্রতি ডিগ্রি বৃদ্ধিতে বা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে বা তাপ বৃদ্ধিতে, তাপ প্রতি একক তাপ বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটছে তাকে বলা হয় রৈখিক প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এবার ব্যাপারটা কেমন ভাবে আসছে, ধরো আমি বললাম যে θ1 ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার আছে, সেখানে কোনো একটা বস্তু আছে, সেই বস্তু কোনো দণ্ড আছে, তার লেন্থ বা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আমি বললাম L1। ঠিক আছে, টেম্পারেচারটা বাড়ালাম, কত নিয়ে গেলাম, θ2 গেলাম, সেই দণ্ডটার দৈর্ঘ্য কত হয়ে গেল, L2। এইটুকুনি বোঝা গেল, এইটুকুনি ক্লিয়ার হয়েছে, এইটুকুনিতে কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে তাপের পরিবর্তন কত হচ্ছে, তাপের পরিবর্তন অ্যাকচুয়ালি বাড়ছে, তো তাহলে আমরা কি লিখবো, θ2 ডিগ্রি সেলসিয়াস মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসটা কমন নিয়ে নিই, তাহলে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ক্লিয়ার এটা। আর একই রকম ভাবে তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো, দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো, L2 মাইনাস L1, কারণ বেড়েছে, কারণ হিট দিচ্ছি বেড়েছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কি হয় যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে, এখানে রৈখিক প্রসারণ হচ্ছে, তাই তো। তাহলে বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে রৈখিক প্রসারণ, কিভাবে এইটাকে ক্যালকুলেট করব, এই দুটো যে আমাদের ডেটা, এই দুটো ডেটা থেকে অ্যাকচুয়ালি কি হবে, প্রথমে লিখবো আমরা কি, দৈর্ঘ্যের পরিবর্তন কত হচ্ছে, L2 মাইনাস L1 বাই কি করব, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, L1 ছিল, প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতার পরিবর্তন বা তাপের পরিবর্তন কি হচ্ছে,
θ2 মাইনাস θ1। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটাকে তাপের পরিবর্তন না করে উষ্ণতাই করো, কারণ তাপ দিচ্ছি বলেই তো টেম্পারেচারটা বৃদ্ধি হচ্ছে, তাই না? তাহলে কি করছি আমরা, θ2 মাইনাস θ1। বোঝা গেল? এই যে জিনিসটা পেলাম এইটাকে বলে হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই যে জিনিসটা পেলাম এটা হচ্ছে, এটাকে কি বলে, রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এটাকে কি দিয়ে ডিনোট করি, এটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি, আলফা দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? এবার দেখো এটাকে কি হবে, অ্যাকচুয়ালি এটাকে কিভাবে লিখবো। আচ্ছা, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য মানে L1 ইন্টু উষ্ণতা পরিবর্তন, ইন্টু উষ্ণতা পরিবর্তন। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি এবার একটুখানি হিসাব নিকাশ করি, কি আনা যায় দেখি। এ পাশে আলফা, এই পার্টটাকে গুণ করে দিই, আলফার সঙ্গে কি গুণ হবে, L1 θ2 মাইনাস θ1, এই পার্টটা গুণ হয়ে গেল, এই পার্টটা পড়ে রইল L2 মাইনাস L1। ঠিক আছে, আর L1টাকে এ পাশে নিয়ে চলে আসি। ঠিক আছে, চলে আসি, L1 এ পাশে এলো প্লাস আলফা L1 θ2 মাইনাস θ1 সমান L2। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে একটু লিখি, তাহলে বা L2 সমান এই পার্টটা থেকে কি আসবে, L1 কমন যাবে, 1 প্লাস আলফা θ2 মাইনাস θ1। এই তাহলে এই হচ্ছে আমাদের যে নতুন যে এল পাবো, নতুন যে দৈর্ঘ্যটা পাবো সেটা আমরা ক্যালকুলেট করব কি, L1 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আলফা ব্র্যাকেটের মধ্যে θ2 মাইনাস θ1, এইভাবে আসে। তোমাদের বইতে দেখবে সরাসরি এই লাইনটা লেখা থাকে। মুখস্থ করতে যেও না, মুখস্থ করতে গেলে কিন্তু সমস্যা হবে, একটু বুঝে পড়ো। এই জিনিসটা তোমার যদি জানা থাকে, এই জিনিসটা আসতে কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করলে এমনি চলে আসবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এইটুকুনি ক্লিয়ার? ঠিক আছে, এটা গেল আমাদের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এবার আমাদের বার করব কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, একই রকমের জিনিস। ঠিক আছে, এবার কি পড়বো, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে কি, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠতলে ঠিক আছে যে পরিমাণ ক্ষেত্রের যে পরিমাণ বৃদ্ধি হবে তাকে বলবো আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সেই একই জিনিস, তাহলে কি করব, আমরা মনে করছি θ1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে, ঠিক আছে, কোন একটা ধরো ধাতব প্লেট আছে, ধাতব প্লেটের ক্ষেত্রফল কত হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধাতব প্লেটের ক্ষেত্রফল কত, ধরে নাও A1। ঠিক আছে, টেম্পারেচার বৃদ্ধি করা হলো θ2 ডিগ্রি সেলসিয়াস, ধাতব প্লেটের ক্ষেত্রফল কত হচ্ছে A2। তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে, এখানে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে θ2 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে A2 মাইনাস A1। তাহলে আমরা উষ্ণতা বৃদ্ধি আর ক্ষেত্রফল বৃদ্ধিটা পেয়ে গেলাম। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে, এটা কি করছি আমরা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করছি। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কি বৃদ্ধি পাবে, ক্ষেত্র বৃদ্ধি পাবে। ক্ষেত্র বৃদ্ধির পরিমাণ কিভাবে হিসাব করছিলাম আগের বার, যেভাবে হিসাব করছিলাম সেম প্রসিডিওরে যাবে। ঠিক আছে,
কেমন হবে না, ক্ষেত্রফল বৃদ্ধি কেমন যাবে, প্রথমে ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইড বাই নিচে কি হয়, আগেরটা ছিল প্রাথমিক দৈর্ঘ্য কিন্তু এটা ক্ষেত্র হচ্ছে, তাহলে কি বলবো, এটা প্রাথমিক ক্ষেত্র, প্রাথমিক ক্ষেত্র ইনটু তারপরে কি করেছিলাম, উষ্ণতার পরিবর্তন, টেম্পারেচার চেঞ্জ, তাহলে কি হয় উষ্ণতার পরিবর্তন। ঠিক আছে, এবার আমরা কি করব, ভ্যালু পুট করব। তাহলে ভ্যালু পুট করলে এই জিনিসটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করব, আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আগেরটা আলফা দিয়ে ডিনোট করেছি, ক্ষেত্র হলে আমরা সেটাকে বিটা দিয়ে ডিনোট করব, মনে থাকবে ক্ষেত্র হলে সেটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করব। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি a2 - a1, কি হচ্ছে a2 - a1 বাই প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, প্রাথমিক ক্ষেত্রফল বা প্রাথমিক ক্ষেত্র কত ছিল a1, তাহলে নিচে কি লিখবো a1 ইনটু উষ্ণতার পরিবর্তন কত হচ্ছে θ2 - θ1, কি হচ্ছে θ2 - θ1। এবার তুমি তো আরামসে বার করে ফেলতে পারবে, কোনাকুনি গুণ করো, বিটা আছে এর সঙ্গে a1 ইনটু θ2 - θ1 থাকছে, আর এই পাশে a2 - a1, a1টা এই পাশে আনলে কি হয় প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি, তাহলে a2 সমান বলতে পারবো, এটা এই পাশে থাকলো এটা এই পাশে নিয়ে এলাম, তাহলে a1 প্লাস বিটা a1 বাই θ2 - θ1, ঠিক আছে পেলাম। এরপরে এখান থেকে কি যাবে, এখান থেকে a2 সমান দুটো থেকে কি কমন যাচ্ছে, a1 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, এখান থেকে 1 পড়ে থাকছে, এখান থেকে পুরো a1 বাদ দিয়ে পুরো পোর্শনটা পড়ে থাকছে θ2 - θ1। ব্যাস এই তো জিনিস। তাহলে এইটা আমরা কি পেলাম, এইটাই পেলাম হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, বোঝা গেল। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কনসেপ্ট কিন্তু এইটা, ক্লিয়ার, বোঝা গেল। আর একটা যেটা জিনিস হয় সেটা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর একটা জিনিস হয় কি, আয়তন এর ইউনিটও আছে, ইউনিটটা আমরা লাস্টে বলছি, কারণ তিনটে একসঙ্গে বলে দেবো। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি পেলাম, এটা হচ্ছে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পেলাম। ওকে ওকে, এরপরে যদি আমরা বলি, এরপরে আরেকটাই কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা এখানে করে দিই, কি হবে এবার, আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাই তো, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কি, যে কোনো কঠিন পদার্থই ধরে, এখন কারণ কঠিন পদার্থ বলছি, কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের মানে প্রতি একক আয়তনের যে পরিমাণ বৃদ্ধি পায় বা যে পরিবর্তন হয়, প্রতি একক আয়তনের যে পরিমাণ পরিবর্তন হয় বা বৃদ্ধি পায়, তাকে আমরা বলছি আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রথমে আমরা কি করেছিলাম, যেমন যদি θ1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, θ1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি করছি, ধরো আয়তন তো আমরা ধরো কিছু ক্ষেত্রফল হবে, ধাতব গোলক ধরলাম, তাহলে একটা স্ফিয়ার পেয়ে যাব। ঠিক আছে, ধাতব গোলকের আয়তন কি হবে, আয়তন হচ্ছে v1। ঠিক আছে, আচ্ছা ভিটা v1, ঠিক আছে। আর θ2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধাতব গোলকের আয়তন মানে টেম্পারেচারটা বৃদ্ধি পেলাম, তাহলে কত হলো v2। তাহলে এখানে কি হচ্ছে, এখানে উষ্ণতার পরিবর্তন কি হচ্ছে, বেড়ে কত হয়েছে θ2, আর ছিল কত প্রথমে θ1 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কিসের পরিবর্তন আমরা বার করব, আয়তনের পরিবর্তন বার করব, তাই তো। কিসের পরিবর্তন বার করব, আয়তনের পরিবর্তন, কি হবে না v2 - v1 হলো, বোঝা গেল। এইবারে
যেটা কি করছিলাম যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে বৃদ্ধি করলে আমাদের কি হিসাব নিকাশ পাবো, তাই তো? আচ্ছা, আয়তন প্রসারণ হচ্ছে এটা। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে কি প্রসারণ হচ্ছে? আয়তন প্রসারণ হচ্ছে। আয়তন প্রসারণ কি হবে? কি শিখলাম আমরা? আমরা প্রথমে কি করব, যে আয়তনের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার পরিবর্তন। কি বললাম? যে আয়তনের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার পরিবর্তন। ঠিক আছে, তাহলে এটা এই যে জিনিসটা পেলাম, এটা কি পেলাম? যে আয়তনের প্রসারণ গুণাঙ্ক। কি পেলাম? আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে কি দিয়ে ডিনোট করছি? আচ্ছা, নিচের লাইনে লিখি। এইটাকে কি দিয়ে ডিনোট করছি? এটাকে এই যে চিহ্ন পেলাম, এই চিহ্নটাকে বলে গামা। কি বলে এই চিহ্নটাকে? গামা। ঠিক আছে, তাহলে এটাকে গামা দিয়ে ডিনোট করছি। তাহলে গামা দিয়ে ডিনোট করলে কি হবে? সমান সমান আয়তনের পরিবর্তন কত? v2 মাইনাস v1, v2 মাইনাস v1 বাই প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন কোথায় গেল? ধাতব গোলকের প্রাথমিক আয়তন v1। আর উষ্ণতার পরিবর্তন কত? θ2 মাইনাস θ1, যা আগে করেছিলাম, θ2 মাইনাস θ1। ক্লিয়ার? বোঝা গেল? এইবারে কি করতে হবে? কোণাকোণি গুণ করতে হবে। এইটা এখানে এতখানি থাক, এইটার কোণাকোণি গুণ করি, তাহলে কি আসবে? গামা থাকবে ইন্টু v1 ইন্টু θ2 মাইনাস θ1। আর এই পার্টটা কি থাকবে? v2 মাইনাস v1। এটা থাকছে তো? সিম্পল। এটা কোণাকোণি গুণ করেছি। এবার সাজিয়ে লিখলে কি হচ্ছে? v2 সমান সমান, এটা এই পাশে চলে আসি, v1 প্লাস গামা v1 θ2 মাইনাস θ1। এই থাকছে। ক্লিয়ার? এখানে এতখানি পর্যন্ত দুদিক থেকে, দুটো থেকে কি কমন যাচ্ছে? v1 কমন যাচ্ছে। দুটো থেকে কি কমন যাচ্ছে? v1 কমন যাচ্ছে। তাহলে v2 সমান সমান কি বলবো? v2 এখান থেকে v1 কমন যাচ্ছে, এখান থেকে v1 কমন গেলে কত থাকছে? 1 থাকছে। আবার এখান থেকে v1 কমন গেলে আর একটা থাকছে গামা। আচ্ছা, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট মারি, কারণ আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আর এখানে কি থাকছে? θ2 মাইনাস θ1। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ হয়ে গেল। ক্লিয়ার কিনা? তাহলে এইটা কি পেলাম? কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে কি লিখতে হবে? কঠিনের লেখা দরকার, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। যা হচ্ছে কিন্তু কঠিন পদার্থের হচ্ছে, যা হিসাব নিকাশ আমরা করলাম সবগুলো কিন্তু কঠিন পদার্থের হলো। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আমাদের জানার দরকার, সেটা হচ্ছে ইউনিট বা আলফা, বিটা আর গামা। ঠিক আছে, এদের আমাদের কি জানার দরকার? একক জানার দরকার। ঠিক আছে, আচ্ছা, আলফা বিটা গামা। আচ্ছা, এখানে লিখি সিজিএস আর এখানে লিখি এসআই। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে ছোট হয়ে গেল জায়গা। সিজিএস পদ্ধতিতে কি হয়? প্রতি ডিগ্রি সেলসিয়াস। বিটারও কি হবে? প্রতি ডিগ্রি সেলসিয়াস। গামার কি হবে? প্রতি ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াস যেটাকে বলে, মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস সব। আর এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে সিম্পল ব্যাপার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে সিম্পল হবে পার। এসআইতে কি হয়? কেলভিন, প্রতি কেলভিন, প্রতি কেলভিন, এই হবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, এই যে আলফা বিটা গামা, এইগুলো আলফা বিটা গামা কখনোই, কি বললাম? আলফা বিটা গামা কখনোই ক্ষেত্রফল বা আয়তনের উপর নির্ভর করে না। আয়তনের উপর নির্ভর
করে না, এটা মনে রাখবে কিন্তু এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন দেয় পরীক্ষায়। তাহলে কি বললাম যে আলফা বিটার গামার মান কখনোই, আচ্ছা ক্ষেত্রফল কমা মানে দৈর্ঘ্য ক্ষেত্রফল বা আয়তন কারোর উপরই নির্ভর করবে না, ঠিক আছে, আলফা বিটার গামার মান। তাহলে বোঝা গেল, পুরো জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে বলো আজকের ক্লাসে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।